আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ভারতের সাথে চলমান সংকট দ্রুতই কেটে যাবে এবং খাদ্যপণ্য আমদানিতে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। পাশাপাশি বিকল্প উৎস থেকেও আমদানি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। জানান, ভারতীয় পণ্য বর্জনের হুমকি ব্যক্তিগত পর্যায় থেকে দেয়া হলেও সরকার তা নিয়ে ভাবছে না। এছাড়া টিসিবি ট্রাক সেল সহ চালু থাকা খাদ্য বান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান খাদ্য উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। মোট আমদানির 18%-এরও বেশি আসে ভারত থেকে। ভারত থেকে মূলত পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানি আলোচনায় থাকলেও আমদানি করা ভারতীয় পণ্যের তালিকায় শীর্ষে আছে তুলা। গেল কিছুদিনের কথার লড়াই, নানান আলোচনা, সীমানা ঘেঁষা এই দেশ থেকে খাদ্যপণ্য আমদানিতে কোনো প্রভাব ফেলবে কিনা তাই জানতে চাওয়া ছিল খাদ্য উপদেষ্টার কাছে। ভারতের কিছু সংখ্যক লোকের বা কিছু রাজনৈতিক দলের এই প্রতিক্রিয়াটা দীর্ঘস্থায়ী হবে না, আমরা আশা করছি। এটা একটা উপলব্ধিতে তারা আসবে। ভারত সরকার নিশ্চিত উপলব্ধি আছে যে ক্রেতা এবং বিক্রেতা দুজনকে পরস্পর দরকার। আবার ইন্ডিয়াতে এবার আমি যেটুকু জানি, আমাদের কাছে যেটুকু তথ্য আছে, 16 লাখ টন চাল সারপ্লাস আছে, ওখানে উদ্বৃত্ত আছে। তো এটা যদি মার্কেট না খোলা হয় তো চালটা তো বিক্রি হবে না। তো এখন সরকার এটাকে উইপেন হিসেবে ওই দেশের সরকার এটা করবে কিনা আমি ঠিক বলতে পারছি না। তো আমি আপনাকে একটু এসে দিতে পারি এই খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর কি, যে আমরা মানতে বহুমুখী সোর্স ওপেন করে যাচ্ছি, চেষ্টা করছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার জানিয়ে উপদেষ্টা বলেন, বিকল্প বাজার থেকেও G2G ভিত্তিতে আমদানির প্রক্রিয়া চালাচ্ছে সরকার। খাদ্য নিরাপত্তার ব্যাপারটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখি আমরা, এটাকে সোর্সটাকে বহুমুখী করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা মিয়ানমার থেকে G2G ভিত্তিতে, গভর্নমেন্ট টু গভর্নমেন্টের ভিত্তিতে আমরা করব। ভিয়েতনামের ব্যাপারটা আমাদের ইয়াতে আছে। ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো আমাদের টেবিলে আছে, তাদেরকে আমরা করবো যে তোমরা G2G ভিত্তিতে বিক্রি করতে চাও, সেটাও আমরা কিনতে চাচ্ছি। তা আমরা আবার থাইল্যান্ড আছে। তো সুতরাং আমরা চাই যে ভারত থেকে পেলে আমাদের জন্য সহজতর হয় এবং তুলনামূলক সস্তা হয়। আমরা চাই জিনিসটার মধ্যে সহসাই জিনিসটা সেন্স প্রিভেল করুক, আমরা এটা পেতে থাকি। কিন্তু না, যদি কোনো কারণে এটা যদি বাধা আসে, তার জন্য আমরা বিভিন্ন প্রক্রিয়া নিচ্ছি। এরই মধ্যে দেশের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন। তা নিয়ে কি ভাবছে সরকার? ইন্ডিভিজুয়ালকে আপনি যদি এই ধরনের কোনো বর্জনের ডাক দেন, এটার উপর কিন্তু আমার সরকারের কোনো হাত নাই কিন্তু, তাই না? কথা যে আপনি অমুক দেশের পণ্য ব্যবহার করবেন না, এই করবেন না, সে করবেন না, আমরা কিন্তু এই ধরনের কোনো ইয়া নাই, সরকারের তরফ থেকে কিন্তু এই ধরনের ইয়া নাই কিন্তু না, আমাদের কোনো এই ধরনের ইয়া নাই। এখন ব্যক্তিগতভাবে কারো ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ার উপরও আসলে উন্মুক্ত আকাশ, এখন এটাতে কোনো হাত তো কারণ নাই, যে যাওকে খুশি ইয়ে করতে পারে। এছাড়া আপাতত কোনো খাদ্য বান্ধব কর্মসূচি বন্ধ হবে না বলেও জানান উপদেষ্টা। টিসিবির মাধ্যমে মাসে 50,000 মেট্রিক টন চাল কিন্তু শুধু টিসিবির মাধ্যমে দেওয়া হচ্ছে, ওএমএস। আবার আমাদের খাদ্য মন্ত্রণালয়ের ওএমএস আছে। তো বিভিন্নভাবে কিন্তু পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কিন্তু আমরা অনেক বাড়িয়ে ফেলেছি। এই জন্য চালের প্রয়োজনটা আমাদের অনেক আছে, আমরা অ্যাজ ওয়েল এজ আমাদের স্টক হলার মধ্যে কম নাই, অ্যাজ ওয়েল এজ আমাদের প্রকিউরমেন্ট হচ্ছে ওইদিকে। সেটা তো ঘাটতি হবে না নিশ্চয়ই স্যার? আশা করছি আমরা এখন পর্যন্ত কোনো পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে এখন পর্যন্ত কোনোটাতে হাত দিই নেই, কোনোটাতে এখন হাত দিই নেই, কমানোর জন্য এখন হাত দিই নেই। চালসহ খাদ্যপণ্য আমদানিতে এলসি খুলতে কোনো ব্যাংকের জটিলতা হলে বাংলাদেশ ব্যাংক সরাসরি দেখছে বলেও জানান আলী ইমাম মজুমদার। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র নেতারা বলেছেন, যত আগে নির্বাচন হবে তত দ্রুত স্থিতিশীল হবে দেশ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব বলেন তারা। ইমরুল হাসানের রিপোর্ট।
স্বৈরাচার এরশাদ পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে এই আলোচনার আয়োজন করে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। সভায় বিএনপি নেতারা বলেন, ৯০-এর মতো আরেকটি গণ অভ্যুত্থানে পতন হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার। পালাবদলের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন দিয়েছে গণতন্ত্র ও ভোটাধিকারের আকাঙ্ক্ষা থেকে, এমনটা উল্লেখ করে তারা বলেন, সরকারের অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচন আয়োজন। সবচাইতে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। এবং যত দ্রুত দেশে নির্বাচন হয়, জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কিভাবে চলে। পতিত স্বৈরাচার ভারতে বসে চক্রান্ত করছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সেই চেষ্টাগুলো যে করছে আপনারা নিজেরা সকলেই টের পাচ্ছেন। সেখানে আজকে আমাদের সকলের প্রয়োজন, জাতির প্রয়োজন, সব রকম ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা অগ্রসর হওয়া। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। আজকে দেখা যাচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বাংলাদেশ নিয়ে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সরকারকে সোচ্চার ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। মৌলিক সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দীর্ঘ ১৯ বছর পর সকালে টাউন হল মাঠে জামায়াত ইসলামী কুমিল্লা মহানগরী শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভারতের গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের তীব্র নিন্দা জানান জামায়াত আমির। কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ অন্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে কুমিল্লা সহ ৬টি জেলার নেতাকর্মীরা অংশ নেন। আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়াতে, সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারে। ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে, কারণ তারা প্রমাণ করেছে দেশ আমাদের সবার। বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পুনর্জন্ম অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিচার বিভাগকে রক্ষা করবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত রুলা সম্মেলন ২০২৪ এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, বিচারক নিয়োগের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়নের লক্ষ্যে সরকারের কাছে সুপারিশ করা হয়েছে। এছাড়া বিচার বিভাগের সংস্কারের জন্য ব্যাপক রোডম্যাপ নেওয়া হয়েছে। আইনের শাসন নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সদস্যরা বিচার বিভাগের সাথে জনগণের একটি সেতু বন্ধন হিসেবে কাজ করছে বলেও জানান তিনি। আমরা যে এই মুহূর্তে জাতীয় ঐক্যের এক নতুন অধ্যায় রচনা করছি, সেই ঐক্য পরিণত হোক এমন এক প্রাতিষ্ঠানিক ঐক্যমতে, যার উপর ভর করে রাষ্ট্রের প্রতিটি অঙ্গ বা স্তম্ভ স্ব অবস্থান হতে প্রকৃত অর্থে স্ব স্বাধীনতা বজায় রেখে সেই জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করতে সক্ষম হয়। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভোজ্য তেলের তেলস্মার্তি কাণ্ড যেন থামছেই না। একদিকে বোতলজাত সয়াবিন তেলের সংকট, অন্যদিকে বাড়ছে খোলা তেলের দাম। প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকায়। বোতলজাত তেলে নেওয়া হচ্ছে নির্ধারিত মূল্য থেকে বাড়তি দাম। ক্রেতা বিক্রেতা উভয়ের অভিযোগ, সংকট তৈরি করে সুবিধা নিচ্ছে কর্পোরেট সিন্ডিকেটগুলো।
মেজবা হাসানের রিপোর্ট। দোকানে কোনো তেল নাই, আমার যেটা আছে ওটা আমার কাস্টমারের। আমি একটা কাস্টমার, আমি কোথায় যাব বলতে পারবেন? আমরা তো এই দোতলায় যাব। ক্রেতা বিক্রেতার মধ্যে এই তর্কেই অনেকটা স্পষ্ট তেল নিয়ে তেলেসমাতির গল্প। আপনাকে তেল দেয় না। দোকানে পর্যাপ্ত তেলের বোতল দেখা গেলেও বিক্রির তেল নেই বলছেন এই বিক্রেতা। তা নিয়ে দুজনের এই বাকবিতণ্ডা। সাজিয়ে রাখছেন, আবার বলছেন যে বিক্রি হয়ে গেছে। 2 লিটার আর আনা আছে 6 লিটার, ওটা তো সারের প্রথম আসি বলছি, এগুলো এখন ডেলিভারি যাবে গা, এগুলো নামাই দিতেছি। আমি সয়াবিন তেল কেনার জন্য এই পর্যন্ত মার্কেটের শেষ সীমানা থেকে এই পর্যন্ত আসছি। প্রত্যেকটা দোকানে মোটামুটি কোয়ান্টিটিতে তেল আছে, কিন্তু তারা জানাচ্ছে যে এটা আমার এইমাত্র বিক্রি হয়ে গেছে, এর কাস্টমার নাই, বিক্রির যোগ্য নাই। কারওয়ান বাজারের পাইকারি ও খুচরা বাজার ঘুরে একটু কম দেখা মিলেছে সয়াবিন তেলের বোতল, তবে বিক্রেতাদের মুখে সংকট দ্বিগুণ। সেই সাথে খোলা তেলের দাম বেশি হয়, রয়েছে বোতলজাত তেল খুলে বিক্রির অভিযোগও। এই সরকারকে কোম্পানিকে ধরা, কোম্পানি ধরবে ডিস্ট্রিবিউটার যদি মার্কেটে মাল পায় তাহলে দোকানদারকে দেবে। লুজ তেলের থেকে গ্যালান বোতলের জাত কম পড়ে রেট, এই অনুযায়ী আমরা কিন্তু মেলা দিন লুজটা সয়াবিন তেল আমাদের ফর্তা হয় না দেখে মার্কেটের মধ্যে পর্যাপ্ত গ্যালান সরবরাহ ছিল দেখে আমরা গ্যালানে সবাই বিক্রি করছি। অনেক বেশি, কই ছিল 52 টাকা, কই 82 টাকা কেজি। 1 কেজি তেল কিনতে যদি 182 টাকা দিয়ে, তাহলে মাসে চাউল কিনবো কত দিয়ে, ডাল কিনবো কত দিয়ে বলেন? শুধু ভোজ্য তেলের নয়, আমদানি শুল্ক কমানোর পরেও কমেনি পেঁয়াজ ও আলুর দাম। সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। ব্রয়লার মুরগি গত সপ্তাহে যে রেট ছিল মোটামুটি ওই কিন্তু আরদের মধ্যে সাইড বাজার একটু বাড়তি আছে। ছোট ব্রয়লারটা অনেক বেশি দাম, বড়টাতে ছোটটা প্রায় 20-25 টাকা গ্যাবে আরদেই কিনা লাগে। অবস্থা সুবিধার না, সবজি কিনতে মাংসের খরচ বাইরে হয়ে যায়। অগ্রিম শীতের সবজি বাজারে আসলেও দামের তেমন পরিবর্তন নেই। এক বাজার থেকে অন্য বাজারের ব্যবধান প্রায় 10 থেকে 20 টাকা পর্যন্ত। ফুলকপি 50, আলু 90 টাকা। আলু পুরানটা 80 টাকা কেজি, নতুনটা 120 টাকা কেজি, লাউ 60 টাকা পিস। শীতকাল আসছে না, দাম কমে নাই, দাম আরো বাড়ছে। সিরিয়াল দরকে মনে করেন এই চাউলটাই আনতে যাই, এইটা না কর কি দোকানে কমাইলেই ভালো। সিন্ডিকেট দমনে বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পাশাপাশি অতি মুনাফাভোগীদের আইনের আওতায় নেওয়ার দাবি ভোক্তাদের। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা একিউএয়ারের বাতাসের মান সূচকে এ সময় ঢাকার স্কোর 242। একিউ সূচক অনুযায়ী ঢাকার আজকের বাতাসকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে একিউআই স্কোর 190 নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটি। সমান স্কোর 190 নিয়ে এ তালিকা তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের দুটি শহর করাচি ও লাহোর। 2023 সালেও বায়ু দূষণের শীর্ষে ছিল বাংলাদেশ। বায়ু দূষণের ফলে প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শুধুমাত্র বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 70 লাখ মানুষের প্রাণহানি ঘটে। খুলনায় ক্ষমতার কেন্দ্র ছিল শেখবাড়ি। সেখানকার গডফাদারদের বিরুদ্ধে এখনও কথা বলতে ভয় পান স্থানীয়রা। খুলনা অঞ্চলের সব ঠিকাদারি নিয়ন্ত্রণ, মনোনয়ন, বাণিজ্য, চাকরি, নিয়োগ, বদলি, ব্যবসা বাণিজ্য সহ সবকিছু চলত এই বাড়ি ঘিরেই। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে আত্মগোপনে চলে যায় শেখ পরিবার। খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় আজিজুল হক। এটি হলো খুলনার আতঙ্ক সেই শেখ বাড়ি, যাকে বলা হতো খুলনার গণভবন। বিভিন্ন গণমাধ্যমে এসেছে শেখ বাড়ির দুর্নীতির কথা। লাল প্রাচীর ঘেরা খুলনা নগরের শেরবাংলা রোডের দোতলা বাড়িটি আনুষ্ঠানিক কোনো নাম নেই, কোনো নামফলকও, কিন্তু সবাই একে শেখ বাড়ি নামে চেনেন। সন্ত্রাসী এরশাদ শিকদারের বাড়ির মতোই সবাই এটিকে চেনেন। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর উত্তেজিত জনতা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচাতো 5 ভাইয়ের বাড়ি এটি। শেখ ভাইরা সবাই ঢাকায় থাকলেও খুলনা গিয়ে থাকতেন এই পৈতৃক বাড়িতে। এই বাড়িটিকে ঘিরে হতো সব কার্যকলাপ। গত 16 বছর এই বাড়িটি হয়ে উঠেছিল খুলনা অঞ্চলের সব ক্ষমতার কেন্দ্রবিন্দু। মনোনয়ন, বাণিজ্য, চাকরি, নিয়োগ, বদলি, ব্যবসা বাণিজ্য সবকিছু হতো এই বাড়ি ঘিরে। এখানে সারা রাত্রি তো মানে মোটরসাইকেলের জোয়ার থাকতো, ওনারা যদি আগলি করে
রাত 12টা একটা দিন মনে দিন কি রাত কি মনে এগুলো মনে হচ্ছে। খুলনার কোনো রকম ঠিকাদারি কাজ বলি বা অন্য যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য বলি কেন্দ্রবিন্দু ছিল শেখবাড়ি। সরকারি যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে ব্যবহার করেই এতগুলো জাহাজ বা শিপের মালিক তারা হয়েছেন। শেখবাড়ির 5 ভাই হলো শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলাল। বর্তমানে তারা সবাই আত্মগোপনে। শেখ সালাউদ্দিন জুয়েল গত 5 থেকে 6 বছরে তিনি একাই 90টি কার্গো দখল করেছেন, যার বাজার মূল্য 400 কোটি টাকা। এভাবেই সকলেই নানা কৌশলে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। শেখ হেলাল তার পরিবারের সদস্যদের তদবির এড়িয়ে যাওয়ার সাহস ছিল না কোনো মন্ত্রী ও প্রতিমন্ত্রীরও। বিশেষ করে পানি সম্পদ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে শেখ হেলাল পরিবারের দাপট ছিল সবচেয়ে বেশি। ক্ষমতা থাকলেই তো কিছু ব্যবহার করছে। এই ক্ষমতা সিমেন্ট কোম্পানি তো সম্পূর্ণ সিমেন্ট ফ্যাক্টরি সংসদে চুক্তি, তুমি আমার ভাড়া নাও না নাও, আমার মাসে 3 থেকে 5 দিতে হবে। শেখবাড়ির সকল অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত সহ অভিযুক্ত সবাইকে দেশে ফিরিয়ে আনার দাবি স্থানীয় রাজনৈতিক নেতাদের। খুলনার শেখবাড়ি ছিল একটা মূর্তিমান আতঙ্ক, যে আপনি যে কোনো ডিপার্টমেন্টের টেন্ডার বলেন, ঠিকাদারি বলেন, যে কোনো কাজ শেখবাড়িকে ভাগ না দিয়ে খুলনার কোনো ব্যবসায়ীরা আজ পর্যন্ত কোনো ব্যবসা করতে পারে না। এইটা হলো বাস্তবতা। গত 15 বছরের একটি স্বৈর শাসক মাফিয়া সরকার, যারা এখন পলাতক, তাদের পরিবারের একটা অংশ খুলনায় বসবাস করত, যারা জাতির পিতার ভাতিজা দাবিদার হয়ে খুলনা শহর না খুলনা বিভাগ সমস্ত নিয়ন্ত্রণের জায়গা ছিল শেরে বাংলা রোডের বাড়িতে। এদিকে বৃহস্পতিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনা ও তার পরিবারের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে। এনটিভি নিউজ ডেস্ক। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শিগগিরই। করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার SM মাহবুবুল আলম এই ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। আলম মাহবুবুল আলম জানিয়েছেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে উভয় দেশ এবং দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর জোর দিয়েছেন। 2025 সালের জানুয়ারিতে ঢাকায় বাণিজ্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।